আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে ৭১-এর ইস্যু সমাধান করা উচিত পাকিস্তানের। বিষয়টি সমাধানে পাকিস্তান প্রস্তুত বলেও জানান এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আর অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়নি জানিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিষয়গুলো দুই দেশের রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে সমাধান করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। শনিবার দুপুরে ৩ দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পাকিস্তানের এই নেতার আগমন উপলক্ষে বাংলাদেশ সরকার ও কয়েকটি রাজনৈতিক দলকে তার সঙ্গে বৈঠকে আমন্ত্রণ জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশনে। বিকেলে গুলশানে পাকিস্তান হাইকমিশনে দেশটির উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় এনসিপি। যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। জামায়াতে ইসলামের ৫ সদস্যের প্রতিনিধি দলও বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার, এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। এদিকে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে না থাকায় আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার সুযোগ নেই। তিনি এও বলেছেন, ভোট কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই হলে সেই আসনের পুরো ভোট বাতিল করা হবে। রাজশাহীতে 2টি পৃথক মত বিনিময় সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজশাহী থেকে সমা সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। শনিবার সকালে রাজশাহীর লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই, আর নির্বাচন কমিশনের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। আগামী নির্বাচনে অতীতের মতো কেউ ভোটকেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাই করার পরিকল্পনা করলে তা দুঃস্বপ্নে পরিণত হবে উল্লেখ করে সিইসি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে সেই আসনের পুরো ভোটেই বাতিল করা হবে। কেউ ভোটকেন্দ্র দখল করে এ ধরনের অবস্থা সৃষ্টি করেছে, প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী আসনের সীমানা নিয়ে শুনানি শেষ করার পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। ওই যেহেতু একটা শুনানির একটা বিষয় আছে, তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে সেজন্য একটু চিন্তায় আছে। আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা। আগামী
আগামী নির্বাচনে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সরকারের কোনো অনৈতিক চাপ মেনে নিয়ে তিনি নির্বাচন কমিশনের পদে থাকবেন না। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরুদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না আপনার, সেই গ্যারান্টি আমি দিতে পারি। রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে আগামী নির্বাচন নিয়ে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন। সম সাজু, NTV নিউজ, রাজশাহী। সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারলেই জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি সম্ভব বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কল্যাণমূলক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে হবে দেশকে, যাতে করে ন্যূনতম সুবিচার এবং নাগরিকদের মৌলিক চাহিদা নিশ্চিত হয়। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সকল ক্ষেত্রেই আনতে হবে গণতন্ত্র। ইফতেখার রেজা রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক এক আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জোড়াতালি দিয়ে ও বিচ্ছিন্নভাবে কোনো কিছু সম্ভব নয়। সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র সংস্কারে এগিয়ে যেতে হবে। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়, তারপরেও আমরা আশা করি যে তারা যেদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান স্টাডি সার্কেল নামে একটি সংগঠন ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনলে হবে না, রাজনীতি, অর্থনীতি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র কাজ করবে। আপনি যদি অর্থনীতির গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। অভ্যুত্থান পরবর্তী সুযোগ ভালোভাবে কাজে লাগিয়ে বৈষম্য কমিয়ে আনতে পারলে অভ্যুত্থানের মূল লক্ষ্য কিছুটা হলেও অর্জিত হবে বলে মন্তব্য করেন বক্তারা। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একসময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, জনগণের বিরুদ্ধে গেছে, এবার তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আশেপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন। শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সে দেশের লোক না। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এই দেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত ছিল একটি পক্ষ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ডেইলি স্টার ভবনে গবেষণা সংস্থা ব্রেইন আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সফল কূটনৈতিক প্রচেষ্টায় শুল্ক নীতিতে চীন, ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। প্রেস সচিব বলেন, আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে চট্টগ্রাম বন্দর উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সভায় অর্থনীতিবিদরা জানান, শুল্ক সহনীয় মাত্রায় আসলেও এখন আর কেবল তৈরি পোশাক রপ্তানির উপর নির্ভর করা উচিত হবে না, চামড়াজাত পণ্য সহ অন্যান্য পণ্যেরও রপ্তানি বাড়াতে হবে। Main advantage হচ্ছে Professor Yunus himself knows the US American society.
উনি আমেরিকায় ছিলেন, আমেরিকায় প্রচুর যাতায়াত করেছেন। হি হ্যাজ ফ্রেন্ড in both parties, he has friends in the greater American society. ডক্টর খলিলও অনেক বছর উনি আংটারে ছিলেন, ট্রেডিং বুঝতেন। আর আমাদের তৃতীয় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যিনি লিড করেছেন শেখ বশিরউদ্দিন হিমসেলফ, উনি বাংলাদেশের লার্জেস্ট জুট এক্সপোর্টার। হি নোজ গ্লোবাল মার্কেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দিকে গোটা জাতির নজর রয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, সুষ্ঠু পরিবেশে উৎসব মুখর ডাকসু আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার অনেক আগেই ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী জোয়ার। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নিজেদের পরিকল্পনা জানানোর পাশাপাশি নির্বাচনের পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিভিন্ন বক্তব্য কাট করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। আসেন এই ধরনের কাদা ছড়াছড়ি আমরা বন্ধ করি, আমরা প্রতিযোগিতা করি, আমরা মেধার চর্চা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন বিনির্মাণ করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি। টিএসসিতে এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের উপাচার্য বলেন, জাতির প্রয়োজনে সুষ্ঠু ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা প্রতিনিয়ত কাজ করছি সমস্যা যেখানে আছে সেটি সমাধান করা। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। এদিকে প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে আপিল করেছে ৩৪ শিক্ষার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করলেই জমে উঠবে নির্বাচন। এদিকে জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়াও সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাবি শাখা ছাত্র শিবির। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ষড়যন্ত্রই নির্বাচনের পথে বাধা হতে পারবে না। অবৈধ অস্ত্র উদ্ধারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগেই প্রায় সকল অস্ত্র উদ্ধার সম্ভব হবে। এছাড়া সীমান্ত সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রে আমরা উদ্ধার করে ফেলব। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তাতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি, এমনটা জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মুজিববাদী সংবিধান বাদ দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৭২-এর সংবিধানের নির্বাচন হলে আগের মতো ফ্যাসিবাদী কাঠামো থেকে যাবে, যা ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। এ সময় বিএনপি জুলাই সনদের সংস্কার প্রস্তাবনা কতটা
মন থেকে গ্রহণ করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন আক্তার হোসেন। বলেন, নতুন সংবিধান তৈরি করে ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবনা সবাই একমত হয়েছে সেগুলো যুক্ত করতে হবে, একই সাথে তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয়। এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। 5 দুর্বল ইসলামিক ব্যাংক একীভূত হওয়ার ঘোষণার বড় চ্যালেঞ্জের মুখে ব্যাংকগুলো। এতে প্রায় শূন্যের কোটায় ঠেকেছে আমানত জমার পরিমাণ, বেড়েছে উত্তোলনের হার। আর ব্যাংকগুলোর কর্মীরা দিন কাটাচ্ছেন ছাঁটাই আতঙ্কে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাংকগুলো একীভূত হতে আরও কিছুটা সময় লাগবে। সেলিম মালিকের রিপোর্ট। গত জুনের মাঝামাঝি সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন সোশ্যাল ইসলামী এবং এক্সিম, এই 5 ইসলামিক ব্যাংক একীভূত করা হবে। এমন খবরে চাঞ্চল্য তৈরি হয় ব্যাংক পাড়ায়। ব্যাংক একীভূতের ঘোষণার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে 5 ব্যাংকের। সোশ্যাল ইসলামিক ব্যাংকের এই কর্মকর্তা জানালেন, গেল প্রায় 2.5 মাসে আরও কমেছে আমানত, বেড়েছে উত্তোলন। তো ঠিক ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে ঘোষণা দেওয়া হলো যে 5টা ব্যাংক মার্জ করা হবে। এই মার্জার নিউজের পরে মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। ছুটি শেষ হওয়ার পরে যখন লেনদেন শুরু হলো, তখন জমার চেয়ে উত্তোলনের পরিমাণটা একটু বেশি হতে লাগলো। গ্র্যাজুয়ালি জমার পরিমাণটা আরও কমে এসেছে। এমন বাস্তবতার মধ্যে ব্যাংকগুলো আরও দুর্বল হওয়ার পাশাপাশি ছাঁটাই আতঙ্কে দুর্বল হয়ে পড়েছে কর্মীদের মনোবল। তাদের মাঝে একটা চাপা কিছুটা আতঙ্ক আছে যে কি হবে না হবে। স্বাভাবিক, সবাই এখানে দীর্ঘদিন চাকরি করে, এই চাকরির উপরেই তাদের পরিবার নির্ভরশীল। আর কতদিন পর একসঙ্গে যাত্রা শুরু হবে এই 5 ব্যাংকের? কেন্দ্র ব্যাংকের উপমুখপাত্র জানালেন, সময় লাগবে আরও কিছুটা। 6 মাসের মধ্যে হয়তো একটা পুরো প্রক্রিয়া শেষ হবে এরকম, কিন্তু নীতিগত সিদ্ধান্তটা নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং সাপোর্টটা, বাজেট সাপোর্টটা আমরা কিভাবে পাবো। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে ইউনিয়ন ব্যাংকের খেলাপির হার প্রায় 98%, ফার্স্ট সিকিউরিটির 96%-এর বেশি, গ্লোবাল ইসলামের 95%, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের খেলাপির হার 62 ও 48%-এর বেশি। বিশ্লেষকরা বলছেন, একীভূত নয়, বরং যারা টিকতে পারবে না তাদের অবসায়নে পাঠানো উচিত। সরকার একটা পলিসি করে প্রত্যেকটা ব্যাংকে বলবেন যে আপনার রিকভারি প্ল্যান আপনি জমা দেন, আপনার টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি জমা দেন, এবং আপনাকে এই সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনি টার্ন অ্যারাউন্ড করে দেখান। এই সময়ের মধ্যে টার্ন অ্যারাউন্ড করতে না পারেন, 1 বছর দেন, 1.5 বছর সময় দিয়ে আপনি তাকে কুইট করে দেন। এক্ষেত্রে গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিশ্চয়তা দিতে কেন্দ্রীয় ব্যাংকে এগিয়ে আসা জরুরি বলেও মনে করেন এই ব্যাংক বিশেষজ্ঞ। গ্রাহকরা বিপদে পড়তে পারেও না, কারণ দিস ব্যাংকিং, দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নারীবাদ সূক্ষ্ম গোলকধাঁধা তৈরি করে পুরুষের বিপক্ষে নারীকে দাঁড় করিয়ে দিয়েছে। এর ফলে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী গবেষক এবং আলেমগণ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতার জন্য গঠিত সংগঠক ইনসাফের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে নারীবাদের নামে পশ্চিমা ব্যবস্থা আসার পরে পৃথিবীতে সর্বোচ্চ নারী নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, মানব সভ্যতার ইতিহাসে এত নারী নির্যাতন কখনোই ঘটেনি। এ সময় নারীর ন্যায্যতা প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান বক্তারা। এছাড়া পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান তারা। বক্তারা বলেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ ইনসাফ। পবিত্র মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতায় কিরাত, হিফজ, হামদ, নাথ, কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ ঢাকা শাখা। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও এলাকায় মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সে দুদিনব্যাপী এ আয়োজনের সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রচলিত বিচার ব্যবস্থায় শরিয়া আইনে প্রয়োগ পদ্ধতি শীর্ষক সেমিনারের মাধ্যমে জাতির সামনে
দিক নির্দেশনা উপস্থাপন করা হয়। এর আগে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকশো শিশু অংশ নেয়। প্রতি বছরই পবিত্র মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ ঢাকা শাখা। শিক্ষার্থীদের সাথে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের সেতুবন্ধন রচনার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি ফেয়ার 2025। চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় ফ্রোবেল একাডেমি ভবনে অনুষ্ঠানটি আয়োজন করে ক্যামব্রিজ অ্যাসোসিয়েটের অন্তর্ভুক্ত ফ্রোবেল একাডেমি। এতে অংশ নেয় ঢাকা ও চট্টগ্রামের 7টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় সহ 14টি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। উদ্যোক্তারা জানায়, মেলায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক শিক্ষার্থী এই মেলার মাধ্যমে উচ্চশিক্ষা সহ বিদেশে পড়াশোনার রোড ম্যাপ ঠিক করতে পারবে। এর পাশাপাশি শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ এবং বৈশ্বিক কর্মসংস্থানের নতুন ধারা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবে বলে আশা করছেন আয়োজকরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।